উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এই কর্মযজ্ঞে ইতিমধ্যে তাদের সকল কার্যক্রম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগরীর কুরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণের জন্য নগর ভবনে অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। 2 সিটি কর্পোরেশনের মিলে বর্জ্য অপসারণে বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে প্রায় 19,000 জনবল। মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সচরিত্র তদারকি এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবে আলাদা আলাদা কর্মকর্তারা। বিভিন্ন ওয়ার্ড থেকে কুরবানি পশু জবাইকৃত পশুর আবর্জনাগুলি STS-এ যাবে গাড়ির মাধ্যমে, ভ্যানের মাধ্যমে। এখানে আমাদের PCSP কাজ করে থাকে। পাশাপাশি আমাদের কাউন্সিলের মধ্যে তাদের লোকবল আছে, আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে। তাদের সমন্বয়ে এই বর্জ্যটি প্রথমে যাবে আমাদের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে যাবে। সেখান থেকে আমাদের ডাম্প ট্রাকের মাধ্যমে, পেলোডারের মাধ্যমে এগুলি চলে যাবে আমাদের ল্যান্ডফিলে। তবে পরিবেশবাদীরা বলছে শুধু সিটি কর্পোরেশন নয়, দরকার সকলের সদিচ্ছা ও সহযোগিতা। একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে যে আসলে যত দূর সম্ভব আমাদেরকে একসাথে কমিউনিটি বেসড এই কোরবানিটা যদি করা যায়, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই বর্জ্যটা আমরা খুব সহজেই একটা জায়গা থেকে কালেক্ট করে খুব দ্রুত আমরা সেটাকে অপসারণ করতে পারি। এছাড়া মাংস ব্যবসায়ীদের জন্য করা হয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা। কামরুজ্জামান হিমেল, এখন ঢাকা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আগের দিন আজ এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহার শিক্ষা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। বছর ঘুরে ফিরে আসা পবিত্র ঈদুল আজহার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। সান্ধ্যবাজারের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। রাত পোহালি ঈদ, এরই মধ্যে অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন। এই বিষয়ে আমরা আরও জানতে রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হবেন সহকর্মী রকিবুল রাহাত। এছাড়া বিমানবন্দর স্টেশনে আছেন দেবরাজ দেব এবং গাবতলী বাস টার্মিনাল থেকেও যুক্ত হয়েছেন সহকর্মী আসফ ইকবাল। তবে শুরুতে আমরা রাহাতের কাছে যেতে চাই। রাহাত, জানাবেন যে লঞ্চে এবার কেমন ভিড় দেখছেন এবং আজ তো শেষ দিনের ঈদ যাত্রা ছিল, সেদিক থেকে আজ কত সংখ্যক যাত্রী সদরঘাট ছেড়েছেন? আজকে বিআইডব্লিউটি এর হিসাব অনুযায়ী প্রায় ৮০,০০০-এর মতো যাত্রী সদরঘাট ছেড়েছে। তাদের বিআইডব্লিউটি এর হিসাবে ৬৪টি লঞ্চ আজকে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদরঘাট ছেড়ে গেছে। তবে ঈদ যাত্রায় আমরা দেখছি যে একদম শেষের দিনের ঈদ যাত্রায় সদরঘাটে যাত্রী চাপ কিছুটা কম। বলা যায় স্বাভাবিক দিনের যেমন লঞ্চে যাত্রীদের ভিড় থাকে তেমন ভিড়। সেক্ষেত্রে যাত্রীরা যারা রয়েছেন তারা বলছেন যে একদম শেষ মুহূর্তে যারা ছুটি পেয়েছেন তারাই আজকে সদরঘাট আসছেন। এছাড়া কিন্তু যেহেতু বৃহস্পতিবারের পর থেকেই সরকারি ছুটি শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে বৃহস্পতিবারের পরের দিকেই অধিকাংশ যাত্রী তারা রাজধানী ছেড়ে গেছে। এবং যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে হঠাৎ করে যদি যাত্রী চাপ বেড়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় যে যেহেতু চাঁদ রাত বলা হচ্ছে, আজকে যারা ব্যবসায়ী রয়েছেন রাজধানীর সেই ব্যবসায়ীরা এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী
কর্মচারীরা অনেকেই সন্ধ্যার পরে বা গভীর রাতে তারা বাড়ি ফেরেন, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু লঞ্চ রাখা হয়েছে বিআইডব্লিউটিএর হিসাবে। এখন পর্যন্ত সদরঘাটে এসেছে 84টি লঞ্চ, অর্থাৎ বিভিন্ন রুটের এখানে যে দক্ষিণাঞ্চলের যে 71টি রুট রয়েছে লঞ্চের, সেই 71টি রুটের জন্য প্রত্যেকটি রুটের জন্য আলাদা করে লঞ্চের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি। তবে যাত্রীদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ দেওয়া হচ্ছিল, সেক্ষেত্রে যাত্রীরা বলছেন যে যেহেতু আজকে যাত্রীর সংখ্যা কম, ঈদের সময় আমরা দেখি যে লঞ্চগুলো উপচে পড়া যাত্রী নিয়ে মূলত লঞ্চগুলো ছাড়ে, সেক্ষেত্রে আমরা দেখছি যে অনেকে হয়তো বা সকাল 10টার দিকে এসে লঞ্চে উঠেছে, কিন্তু সেই লঞ্চটি এখন পর্যন্ত ছাড়েনি এবং 2টি লঞ্চে আমরা দেখেছি যে যাত্রীরা একদম ক্ষোভ ঝেড়েছেন এবং তারা লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে হাতাহাতিতে পর্যন্ত জড়িয়েছেন যে কেন লঞ্চ ছাড়া হচ্ছে না। তারপরে কিন্তু এখানে যারা নদীবন্দর কর্তৃপক্ষ রয়েছে তাদের সমঝোতায় কিন্তু এই লঞ্চটি পরে আমরা দেখেছি যে 2টি লঞ্চই ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাত্রীদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে যেন তারা ভোগান্তিমুক্ত ঈদযাত্রা করতে পারে, সেজন্য যেন কর্তৃপক্ষের পক্ষ থেকে আরেকটু বেশি ব্যবস্থা নেওয়া হয়। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। এবার আমার সহকর্মী দেবরাজ দেবের কাছে জানতে চাই। দেবরাজ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা বাস বা লঞ্চে আসলে যাতায়াত করে অভ্যস্ত, বা এবার তো তাদের সেই সুযোগ একটু বেড়েছে, তারা এবার ট্রেন যাত্রার সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটা তারা আসলে কতটা কাজে লাগাচ্ছেন? ধন্যবাদ মুক্তি। আর দক্ষিণাঞ্চলের মানুষে আসলে ট্রেন যাত্রা করছে, সেই পথটায় কিন্তু আসলে এত চাপ নেই ট্রেনের, কিন্তু আপনার উত্তরাঞ্চলের যে পথটি জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীর যে চাপ বা ট্রেনের যে সংখ্যা সেটি কিন্তু দুটোরই বিস্তর তফাৎ রয়েছে এবং সেই তফাতের কিন্তু তারতম্য দেখা যায় যে এই আপনার স্টেশনগুলোতে আমরা দেখছি যে ঈদের আগের দিনও কিন্তু আসলে স্টেশনে যাত্রীর যে চাপটি রয়েছে সেটি গতবারের যে চাপ ছিল সেই তুলনায় বেশ কম হলেও কিন্তু যাত্রী ভোগান্তি কিন্তু আসলে ভোগান্তি কিন্তু আসলে শেষ হয়নি। আমরা দেখছি যে প্রতিটি ট্রেনেই কিন্তু আসলে সময়ের থেকে আসলে সময়ের পরেই আসলে ট্রেনগুলো ছাড়ছে। কিছুক্ষণ আগে প্রায় 2 ঘন্টা বিলম্বে আপনার যমুনা এক্সপ্রেস যেটি জামালপুর যায় সেটি চলে গেল এখান থেকে। আর যে ট্রেনটি রাজশাহীর সব থেকে যে বড় রুটের যে ট্রেনটি সেটি হচ্ছে সিল্ক সিটি, সেই সিল্ক সিটি ট্রেনটি 6:30 নাগাদ কিন্তু দুপুরের পরপর কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল যে সেটি লেট হবে, 6:30 নাগাদ সেটি ছাড়ার কথা থাকলেও এখন কিন্তু প্রায় 7:30 বাজে, 7:30 বাজে, এখন পর্যন্ত কিন্তু সেই ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসেনি। এছাড়া যে আমরা দেখতে পাচ্ছিলাম যে বড় যে বিভাগীয় শহরগুলোর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো মোটামুটি সময় মেনেই চলছে, কিন্তু এছাড়া যে কমিউটার ট্রেনগুলো রয়েছে যেগুলোতে আসলে সাধারণ বলতে যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা পোশাক শ্রমিক বিভিন্ন কলকারখানায় কাজ করেন তাদের জন্য যে স্বাচ্ছন্দ্যের বাহনটি কমিউটার ট্রেনের সেই ট্রেনের কিন্তু আসলে সময়ের কোনো ধরনের আসলে মেনে চলার যে বালাই সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। প্রতিটি ট্রেনই কিন্তু দেরি করছে। এখন পর্যন্ত চিত্রা ট্রেনটি আমরা দেখছি যে চিত্রা ট্রেনটিও ছাড়ার কথা ছিল আপনার 7:30 নাগাদ এই বিমানবন্দর স্টেশনে আসার কথা ছিল, সেটিও কিন্তু আসলে বিলম্বই হচ্ছে। তো এই বড় ট্রেনগুলো যেগুলো আন্তনগর সার্ভিস সেগুলোর দিকে নজর দিতে গিয়ে আসলে এই যে কমিউটার ট্রেন সেদিকে এই কমিউটার ট্রেন এবং এই নিম্ন আয়ের মানুষরা যারা শেষ মুহূর্তে একদম শেষ সময় চলে এসেছে যে প্রিয়জনের কাছে ফেরার, সেখানে কিন্তু তাদের ফিরে যেতে আসলে ব্যাঘাত ঘটছে। মুক্তি। এবার আমার সহকর্মী আসিফ ইকবালের সঙ্গে যুক্ত হচ্ছি। আসিফ, শেষ মুহূর্তে বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? বাসগুলো ঠিক সময় মতো টার্মিনালে এসে উপস্থিত হয়েছে কিনা এবং যাত্রীরা কোনো অভিযোগ করেছে কিনা তাদের শেষ মুহূর্তের ঈদযাত্রায়? প্রথম প্রশ্নটি দিয়েই শুরু করি। আসলে এখন কিন্তু আমরা বাস টার্মিনালে খুব একটা ভিড় দেখছি না, খুব একটা দেখছি না বললেও ভুল হবে, আসলে কোনো ভিড়ই দেখছি না। সচরাচর ঈদের সময় যেই পরিমাণ ভিড় এই গাবতলী বাস স্ট্যান্ডে দেখা যায় তার আসলে কোনো ছিটে ফোটাও এখন নেই। বলতে গেলে নর্মাল বা সাধারণ একটা দিনে যেরকম ভিড় থাকে গাবতলী বাস স্ট্যান্ডে সেরকমই ভিড় দেখা যাচ্ছে। তো এই ভিড় কম হওয়ার কারণটা কি সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, কথা বলেছিলাম এখানকার কাউন্টারের যারা আছেন তাদের সাথেও। তো সবার মধ্যেই আমরা একটা কমন একটা উত্তর পেয়েছি, সেটি হলো যে তারা বলছেন যে এবার একটি দীর্ঘ ছুটি পাওয়া গেছে এবং আপনি জানেন যে বৃহস্পতিবার সর্বশেষ অফিস হয়েছে, তারপর কিন্তু একটা যারা
চাকরি করেন, চাকরিজীবী, তারা কিন্তু ছুটি পেয়েছেন, আর গার্মেন্টস ছুটি হয়েছে গতকাল। তো এই হিসেবে যারা যেই 2টি চাপ আসলে বাস কাউন্টারে পড়ে, সেই 2টি ছুটি কিন্তু আগে হয়ে গেছে। তো সেই হিসেবে যারা আগে ছুটি পেয়েছেন তারা আগেই আসলে চলে গেছেন। আজকে মূলত যারা আজকে বাড়ি যাচ্ছেন তারা আসলে মূলত যে আজকের দিনেও হয়তো অনেকেই কাজ ছিল, তো তারা সেই কাজটি শেষ করেই কিন্তু এখন বাড়ি যাচ্ছেন। সকালের দিকে কিন্তু কিছুটা ভিড় দেখা গেছে কাউন্টারগুলোতে, আমরা যেগুলো জানতে পেরেছি, কিন্তু সকালের পর থেকে কিন্তু ভিড়টা কিন্তু আস্তে আস্তে কমেছে এবং সেই ভিড়টা কিন্তু এখনও কম আছে। এখনও কিন্তু খুব একটা যাত্রীদের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা এখানকার কাউন্টারে যারা আছেন তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি যে পদ্মা সেতু হওয়ার পর থেকেই কিন্তু এই গাবতলীর যে একটা চাপ, সেই চাপটা কমেছে এবং এই ঈদের দীর্ঘ ছুটির কারণে সেই চাপটা আরও বেশি কমেছে। তো গাবতলী বাস স্ট্যান্ডের থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ জানাচ্ছিলাম বাড়ি ফেরার খবর। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে এবার নেপাল বাধা। ম্যাচটি জিতলেই কোনো যদি কিন্তু ছাড়াই সরাসরি সুপার 8-এ পা রাখবে বাংলাদেশ। প্রতিবেশী দেশটির চেয়ে অবশ্য ব্যাটে বলে সব দিক থেকে এগিয়ে রয়েছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে ভোর 5:30টায়। আরও জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। সুপার 8-এর 7টি দল নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। তাদের সঙ্গী কারা হবে, বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস, জানা যাবে কাল সকালে। প্রায় 1.5 যুগ পর টি-20 বিশ্বকাপে সেরা 8 হাতছানি দিয়ে রাখছে বাংলাদেশকে। তবে বড় কোনো বাধা নেই শান্তদের সামনে। সহযোগী দেশ নেপালের বিপক্ষে জিতলেই সরাসরি দল চলে যাচ্ছে পরের রাউন্ডে। নেট রান রেটে বেশ এগিয়ে থাকায় হারলেও থাকছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ। তবে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডসের ম্যাচের দিকে। ডাচরা যদি লঙ্কানদেরকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলেই চিন্তার ভাঁজ পড়বে কপালে। ম্যাচের আগে স্থানীয় আবহাওয়া অফিসের খবর অবশ্য চিন্তা অনেকটাই কমিয়ে দিচ্ছে। সন্ধ্যায় কিংসটাউনে বৃষ্টির সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভেস্তে যেতে পারে ম্যাচ। তাতে 1 পয়েন্ট পেলে অনায়াসে শান্তরা চলে যাবেন পরের রাউন্ডে। যদিও ম্যাচ খেলেই পয়েন্ট কুড়োতে চাইবে দল, তাতে সুপার 8-এর প্রস্তুতিটাও হয়ে যাবে ভালোভাবেই। আসরে এখন পর্যন্ত আশা জাগা নিয়ে পারফর্ম করেছে দল, বিশেষ করে বোলাররা। তাসকিন, মোস্তাফিজ, তানজিম সাকিবরা নিজেদের দায়িত্ব শতভাগ পালন করছেন। সারপ্রাইজ প্যাকেজ রিশাদের লেগ স্পিনে ঘূর্ণি বেড়েছে, ম্যাচের মোমেন্টাম পাল্টে দিচ্ছেন তিনি। কিংসটাউনের স্পিন উইকেটের কথা বিবেচনা করে এ ম্যাচে তানভীর কিংবা শেখ মেহেদির কথাও বিবেচনা করতে পারে দল। যদিও বড় পরিবর্তনটা দরকার ব্যাটিংয়ে, বিশেষ করে টপ অর্ডারে। ওয়ান ডাউন থেকে ওপেনিংয়ে এসেও রান খরা কাটাতে পারছেন না অধিনায়ক নাজমুল শান্ত। লিটন, তানজিদ, তামিমদেরও একই দশা। তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে বিপর্যয়ে কাটাচ্ছে দল। সাকিব আল হাসানও ছন্দে ফিরেছেন আগের ম্যাচে। নেপালের বিপক্ষে অফ ফর্ম কাটিয়ে ওঠার সুযোগ সবার সামনে। সুপার 8-এর কঠিন লড়াইয়ের আগে সবাই নিজেদের সেরা ছন্দে ফিরতে পারলেই স্বপ্নের পরিধি আরও বাড়বে। নিজেদের ফিরিয়ে আনতে নেপালের চেয়ে সহজ প্রতিপক্ষ আর কেই বা হতে পারে। নোমান আব্দুল্লাহ, এখন। শান্তবাজারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। পরিবার থেকে 1000 কিলোমিটার দূরে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। জামাতের সঙ্গে আদায় করেন ঈদের নামাজ। এদিকে হজের তৃতীয় দিনে মিনায় পশু কোরবানি করেন হাজিরা। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন।
তৃতীয় দিনের মতো সৌদি আরবে চলছে হজের আনুষ্ঠানিকতা। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন শেষে 10 জিলহজ সূর্যোদয়ের পর হাজিদের গন্তব্য মিনায়। সেখানে ফিরে জামারায় বড় শয়তানকে 7টি পাথর মারেন হাজিরা। এ সময় বিশৃঙ্খলা এড়াতে মিনায় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এরপর পশু কোরবানি করে মাথা মুন্ডন করে এহরাম ছাড়েন মুসল্লিরা। হাজিদের পাশাপাশি গোটা সৌদি আরবের সবাই পালন করছেন পবিত্র ঈদ উল আজহা। রাজধানী রিয়াদে স্থানীয় সময় সকাল 5:10 ধীরা জাতীয় মসজিদ, কিং আব্দুল আজিজ মসজিদ, কিং খালেদ মসজিদে একই সঙ্গে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় 5:53 মক্কার বাইতুল্লাহ প্রাঙ্গণে হয় ঈদের জামাত। সেখানে খুতবা পেশ করেন মসজিদুল হারামের ইমাম প্রফেসর ডক্টর শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরাও মক্কায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন। ঈদ মুবারক। সৌদি আরবিয়া, হিন্দি, পাকিস্তানি, সুদানি, কুল্লু নফর মুসলিম, ঈদ মুবারক। প্রবাসীদের জীবন এমন একটি জীবন যে জীবনে আজকে মা, বাবা, ছেলে, সন্তান, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে প্রবাসের মাটিতে মরুভূমিতে আমাদের ঈদ কাটাতে হয়। সৌদি আরবের পাশাপাশি ঈদ উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে পবিত্র ঈদ উল আজহার নামাজ হয় সকাল 5:45। দুবাই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে লাখো মুসল্লি জড়ো হন। ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা দুবাই নগরী। সূর্য ওঠার আগেই দুবাই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুবাই ছাড়াও দেশটির আবুধাবি, শারজা, আজমান, রাস আল খাইমান, ফুজাইরা ও আল কোয়েন প্রদেশে আলাদা আলাদা সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোরবানি ও পশু জবাইয়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। একসাথে ঈদ করাটা যে কত আনন্দ, এটা দেশে যারা পরিবারকে নিয়ে ঈদ করে তারাই বোঝে। টিকিটের যে চড়া অবস্থা, সেই জন্য আমরা দেশে ঈদ করতে পারতেছি না, অনেকে যাওয়ার আশা আছে। সৌদি আরবের সাথে মিল রেখে কাতারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। স্থানীয় সময় ভোর 4:58 কাতারে 650টি ঈদগাহ ও মসজিদে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অভিবাসী ও স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশি যত প্রবাসী কাতারে বসবাস করছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদ আমাদের সবার জীবনে শান্তি এবং সুখ ও স্বচ্ছন্দ করে নিয়ে আসবে এবং আমি আশা করব আমাদের এই যে কোরবানি আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করে আমাদেরকে ইনশাআল্লাহ সবাইকে আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্য ছাড়াও ঈদ উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শান্তবাজারে আরেকটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন বাবা। সন্তান যেমনই হোক, বাবার কাছে সব সময় ভালোবাসার। বাবা ডাক যেমন মধুর, তেমনি আবেগের। বাবাদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর জুন মাসের 3য় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বাবা দিবসের। বাবাদের গল্প জানবো শাহাদাত অভ্রের প্রতিবেদনে। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে পথ চলা। বাবা তুমি আমার যত খুশির কারণ। সন্তানের জন্য নির্ঘুম রাত পার করেনি এমন বাবা পাওয়া যাবে না। বাবা মানেই আদর আর ভালোবাসায় স্নিগ্ধ প্রাণ। বাবা শব্দটির সঙ্গে জড়িয়ে আছে নির্ভরতা আর সাহস। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এমনটাই চাওয়া হয় সব বাবার। 2 মেয়ের জন্য তেমনটি চাওয়া বাবা ইদ্রিস আলমের।
জীবনের শত বাধা পার করেছেন শক্ত হাতে। ঝড় আসতে দেননি সন্তানদের উপর। কন্যা দায়গ্রস্ত পিতা নন, বরং মেয়েদের গড়ে তুলেছেন সফল নারী হিসেবে। অনেক সময় দেয়া লাগছে, কষ্ট, শ্রম, চড়া উত্তর অতিমধ্যে পৌঁছাইতে হয়েছে আমাকে সবাই বলেন তুমি একটা সফল বাবা। আমি চাচ্ছি না তাদেরকে এখন আর নিজের হাত থেকে ছাড়া করার জন্য, যেহেতু মেয়েরাই তো বাবার জন্য একটা অনেক কিছু। এক মেয়ে তাসফিয়া তামান্না কাজ করছেন জাতীয় গণমাধ্যমে সংবাদকর্মী হিসেবে, আর দ্বিতীয় সন্তান তানহা মেডিকেল কলেজের শিক্ষার্থী। বাবাকে যখন আমার কোনো কাজের জন্য হাসতে দেখি, খুশি হতে দেখি, এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া। বাবাদের জন্য আসলে কোনো দিবস হয় না, প্রতিটা দিনই বাবা দিবস। তার কারণ বাবাকে ছাড়া তো আসলে আমাদের কোনো দিনই চলে না। আমি এখনো পর্যন্ত মেডিকেল কলেজে যখন যাই, সকালবেলা আমার ব্যাগ গুছিয়ে দেওয়া, আমার অ্যাপ্রন ঠিক করে দেওয়া, আমাকে রেখে আসা সবকিছু বাবাই করে সব সময়। বাবা আমার পেছনে ছায়ার মতন ছিল। বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। বাবা মানেই নিত্য নতুন আবদার, নতুন জামা, জুতো আর ঈদ সালামি। বাবা মানেই দিন শেষে ফোন কল। আলাপটা দূরবর্তী হলেও হওয়া চাই, কারণ বাবারা কখনো ক্লান্ত হন না। তারা যে পরিমাণ করেছে সেটুকু তো আসলে সম্ভব না। বাবার কথা বলতে গিয়ে চোখের কোণে পানি ব্যাংক কর্মকর্তা জহিরের। বাবা নেই, এই কষ্টের কাছে হার মেনেছে সব কষ্ট। এ এক অদ্ভুত সম্পর্কের বাঁধন। এখন তিনি নিজেও একজন বাবা। বাবা জিনিসটা আসলে যখন বাবা থাকে না তখনই বাবার ফিলিংসটা টের পাওয়া যায়। যেমন আমি এখন বাবার কথা চিন্তা করতেছি, আমার চোখে পানি চলে আসতেছে। আবার আমি যখন আমার মেয়েকে নিয়ে এখানে ঘুরতে আসছি, তার আনন্দ দেখেও আমার মাঝে মাঝে চোখে পানি চলে আসে, যে আমার বাবাও নিশ্চয়ই আমাকে নিয়ে এই জিনিসগুলা ফিল করছে। সময় করে সন্তানকে নিয়ে হাঁটেন, একসাথে খেলা, নানা খুনসুটি। একজন সন্তানের কাছে এর চেয়ে দামি সময় আর কি হতে পারে? তবে এই ব্যস্ত শহরে সেই সময় হয়ে ওঠে না অনেক বাবার। তবুও অনেক বাবাই সন্তানের হাত ধরে বের হন এই পৃথিবীর সঙ্গে সন্তানের পরিচয় করিয়ে দিতে। ছুটির যে দিনগুলো পাই বা অফিস থেকে এসে যে সময়টা পাই, আমরা চেষ্টা করি আমাদের সন্তানকে দেবার জন্য। আজকে আমি বুঝতে পারছি বাবার ফিলিংসটা আসলে কেমন ছিল। আমার বাচ্চাদের আমি আসলে বাবার মতো এখন ততটা সময় দিতে পারি না। আমরা ছোট সময় ছিলাম, বাবা আমাদের মাঠে নিয়ে যেত খেলতে। স্বল্প আয়ের জীবন চলছে রিকশা চালক আলাউদ্দিন খোকনের। তবুও কষ্ট দিতে চান না সন্তানকে, পড়ান স্কুলে। বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুর বাবা হিসেবে পরিচয় দিতেও দ্বিধা নেই তার। সময় পেলেই কথা বলেন ছেলে মেয়ের সাথে। মেয়েটা প্রতিবন্ধী হিসাবে আমি তার কাছে হয় যে কষ্ট করে রুজি করে টাকা কামাই করে যখন যা পারি তারে দেই। আমার মেয়ে না, আমি জন্ম দিছি না, আমি ফলামো করি। বিংশ শতাব্দীর প্রথম দিকে শুরু হয় বাবা দিবসের উদযাপন। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবসের। বাবার প্রতি ভালোবাসা প্রকাশের হয়তো দিন লাগে না ঠিকই, তবু যাদের ভালোবাসা প্রকাশ করা হয়ে ওঠে না, তাদের বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হোক আজকের দিন। আমি জীবনের শেষ দিন পর্যন্ত চাই যে বাবা আমার প্রতি খুশি থাকুক। বাবাকে ছাড়া আমি মনে হয় এই পজিশনটায় আসতে পারতাম না। তো বাবাকে বলা যে ধন্যবাদ বাবা সবকিছুর জন্য। বাবাকে অনেক মিস করি। শাহাদাত অবশ্য এখন ঢাকা। এই ছিল সান্ধ্য বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv তে।